সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে আমি কথা বলবো অ্যাজমা নিয়ে। অনেকের প্রশ্ন যে অ্যাজমা সারে না কেন? এটা হলে কেন এটা কন্ট্রোল থাকে না? আজকে আমরা কথা বলবো অ্যাজমার স্থায়ী সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি রোমান। সম্পূর্ণ আলোচনা চলুন শুরু করা যাক। অ্যাজমা সম্পর্কে বলতে আমাদের ১ম এ জানতে হবে অ্যাজমা কি এবং কেন হয়? আমরা জানি অ্যাজমাটা হচ্ছে অ্যালার্জিক প্রবলেমের এটা আপডেট ভার্সন। যাদের অ্যালার্জি আছে শ্বাসকষ্ট তাদেরই হয় অথবা নেক্সট অ্যালার্জি কন্ট্রোল না থাকতে, থাকতে একসময় অ্যাজমা হয়ে যায়। অ্যাজমা তাইলে কি জানলাম আমরা? অ্যালার্জির আপডেটটাই হচ্ছে অ্যাজমা এবং কয় ধরনের অ্যাজমা হয়? আমরা আজকে এখন জানবো কয় ধরনের অ্যাজমা। ১ম এই ইন্টারমিটেন্ট, তারপরে অ্যাকিউট, তারপরে স্ট্রেসফুল, এরপরে সিজনাল অ্যাজমা। এই কয় ধরনের অ্যাজমা আমরা পাই। এবারে আমরা বলবো কি রকম অনুভূতি হইলে, কি ইনভেস্টিগেশন অথবা কি ফাইন্ডিংস পাইলে আমরা বুঝবো যে অ্যাজমা হইছে। ১ম এই পারসিস্টেন্স কফ, সুইজিং, তারপরে দেখা যাচ্ছে যে কন্টিনিউ কফ অ্যান্ড অ্যালার্জি কন্ডিশন এইগুলা থাকলে আমরা বুঝবো যে অ্যাজমা এটা সিম্পটম। কেন? পারসিস্টেন্স কফ যেটা দীর্ঘদিন ধরে কাশি এবং শুকনা কাশি এবং সবসময় কাশি, এটা হলো পারসিস্টেন্স কফ, সবসময় কাশি। এটা থাকলে বুঝবো অ্যাজমা হইছে। আরেকটা বিষয় হলো কি? সুইজিং, যেটা বুকের মধ্যে শা শব্দ, এটা থাকলে বুঝবো অ্যাজমা হইছে। আরেকটা কি? দীর্ঘদিন ধরে কাশি, এটা থাকলে বুঝবো অ্যাজমা হইছে। আমরা এটা যেকোনো একটা পাইলেও বুঝবো অ্যাজমা হইছে এবং সবগুলো মিলে একসাথে পাইলেও বুঝবো যে অ্যাজমা হইছে। এবার আমরা বলি যেটা কয় ধরনের অ্যাজমা এবং এটার ব্যাখ্যা। ১ম এই পারসিস্টেন্স কফ যেটা বলছি আমি, অল্প, অল্প করে দীর্ঘদিন ধরে কাশি। এটাকে বলা হয় পারসিস্টেন্স কফ। এটা হইলে আমরা এক ধরনের অ্যাজমা এটা। এটা হইলে বুঝবো যে আমরা অ্যাজমা হইছে। এবারে রেসপিরেটরি ডিস্ট্রেস যেটাকে বলি আমরা চেস্ট টাইটেনিং লাগে, বুকটার মধ্যে চাপ অনুভূতি হয়। এটা অ্যাজমা হইলে এই রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে বুকের মধ্যে চাপ অনুভূতি হয়। তাইলে আমরা বুঝবো যে এটা হলে এটার এক রেসপিরেটরি ডিস্ট্রেস এর জন্য অ্যাজমা। ইন্টারমিটেন্ট অ্যাজমা। ইন্টারমিটেন্ট অ্যাজমাটা এটা বিশেষ করে আজকে অ্যাজমা অ্যাটাক হয়, ২ দিন পরে আবার অ্যাজমা অ্যাটাক হয়, শ্বাসকষ্ট বাড়ে অথবা হাঁপানি বাড়ে অথবা এরকম অনুভূতি হয়। এটা বুঝবো আমরা ইন্টারমিটেন্ট অ্যাজমা। অ্যাকিউট এক্সারবেশন এটা হলো তীব্র শ্বাসকষ্ট। যারা অ্যাজমা অ্যাটাকে ভোগেন, তীব্র শ্বাসকষ্ট অনুভূতি হয়। এই অ্যাকিউট এক্সারবেশন হইলে হাসপাতালে ভর্তি থাকতে হয়, নেবুলাইজ করতে হয়, বিভিন্ন মাল্টিপল ড্রাগ ইউজ করতে হয় অ্যাজমার শ্বাসকষ্টে আক্রমণ হইলে। আর এর পরেরটা হচ্ছে স্ট্রেসফুল অ্যাজমা। অনেক সময় আমরা হাসি, অনেক সময় কাঁদি। যারা এরকম পেশেন্ট আছেন যে যারা কানতে, কানতে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে এভাবে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা স্ট্রেসফুল কন্ডিশন এর জন্য হয়। এটা স্ট্রেসফুল অ্যাজমা। সিজনাল অ্যাজমা এটা কি? সাময়িক, শীত আসার আগে বাড়ে, শীতের মধ্যে বাড়ে, শীত চলে যাওয়ার পরে বাড়ে। এটা কেন হয়? এটা ইনডোর এবং আউটডোরের কন্ডিশনে থাকলে হয়। আমাদের ইনডোরে থাকা যে সমস্ত জিনিসপত্র আছে যেমন আ এক্সাক্টলি ধরতে গেলে ধুলোবালি আছে। অনেক সময় আমরা ইনডোরে উল অথবা এরকম পলেন রিলেটেড কিছু ব্যবহার করি, যেটা নাকে গেলে পারে অনেকের অ্যালার্জি থেকে এই অ্যাজমাটা হয়। আমি ১ম এই বলছি অ্যাজমাটা হচ্ছে অ্যালার্জিক কন্ডিশনের আপডেট ভার্সন, এটাই অ্যাজমা। সিজনাল অ্যালার্জি আউটডোরে কি হয়? আউটডোরে গেলে পারে পলেন হয়, বাইরে ধুলোবালি ওড়ে, অনেক ধুলোবালি ওড়ে। নাকের মধ্যে যে সিজন চেঞ্জ হইলে যে ৭ ডিগ্রি, ১১ ডিগ্রি, ১০ ডিগ্রি মাত্রার তাপমাত্রা থাকে, এটাতে কুয়াশা নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে। প্রবেশ করার কারণে কি হয়? এটা অ্যাজমা অ্যালার্জি তৈরি করে, বডি রিঅ্যাকশন তৈরি করে। তাইলে আমরা বুঝলাম সিজনাল অ্যালার্জি এটা ইনডোর এবং আউটডোর ২ ভাবেই হয়ে থাকে। তাহলে এটা আমরা ১ম এই বলছি অ্যাজমা কি? অ্যাজমা কত প্রকার? কি, কি হলে বুঝবো যে অ্যাজমা হইছে? আমরা এখন আলোচনা করলাম ৫ টা অ্যাজমা সম্পর্কে। একটা ইন্টারমিটেন্ট, একটা পারসিস্টেন্স, একটা সিজনাল, আরেকটা অ্যাকিউট এক্সারবেশন অ্যাজমা। এই ৫ টা সম্পর্কে আমরা জানলাম যে ৫ ধরনের অ্যাজমা আছে এবং ৪ ধরনের সমস্যা থাকলে আমরা বুঝবো যে অ্যাজমা হইছে। তার মধ্যে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুকটার মধ্যে এভাবে চাপ দিয়ে রাখা, টাইট লাগা, বাংলায় বলতেছি। ২য় নাম্বার হচ্ছে কি? যেটা সুইজিং, বুকের মধ্যে শা শব্দ করা, এরকম ঘ্যারঘ্যারি করা, জোরে করে না নিঃশ্বাস টান দিলে বুকের মধ্যে বেঁধে যাওয়া, গলার মধ্যে কফ জমে থাকা। এটা হচ্ছে আরেকটা। আরেক ধরনের অ্যাজমাটা কি? সেটা হচ্ছে আপনার এখন কাশি হইছে, কাশি কন্টিনিউ হইতেই আছে। কন্টিনিউয়াস কাশি, কফ।
তাহলে এই কয় ধরনের সমস্যা থাকলে আমরা বুঝবো যে অ্যাজমা। অ্যাজমার প্রথম এবং প্রাথমিক একটা বোঝার উপায় হচ্ছে কাশি। কাশি থাকলে বুঝতে হবে যে এই অ্যাজমা প্রেজেন্ট থাকতে পারে। এবারে প্রিয় দর্শক আমরা আলোচনা করব যে কি ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারবো যে অ্যাজমা এবং অ্যাজমার এটার নিয়ন্ত্রণ কিভাবে করব এই নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বিরতির পর এখনই ফিরে আসতেছি। ডাক্তাররা গেলেই পরীক্ষা দেয়, এই কমপ্লেন অনেকেই করে থাকেন। তো আমরা কেন পরীক্ষা দেই? রোগ নিশ্চিন্ত হওয়ার জন্যে। আপনার চিকিৎসাটা ভালো হওয়ার জন্যই আমরা পরীক্ষা দেই, তাই না? এবং আমার সিনিয়ররা যারা আছেন ওনারা গেলে রোগটা নিশ্চিত করে ওষুধ দিয়ে থাকেন। তাইলে আমরা গেলেই ডাক্তারের নামে বদনাম করব যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, এক গাদি পরীক্ষা লিখে দিয়েছে। এটা আপনার ভালোর জন্যই দিছে। তো অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আসলে একটা দুঃখের সংবাদ হলো অ্যাজমা কখনো ভালো হয় না। এই বিষয়ে আমি এখনই বলতেছি। আগে আমরা বুঝবো যে অ্যাজমা হইছে কিভাবে নিশ্চিত হবো? একটা এক্স-রে। এক্স-রে করে আমরা কি দেখতে পারি? এক্স-রে দেখতে পারি আমরা তার টিবি হইছে কিনা, অথবা বুকে মিউকাস আছে কিনা, প্লিউরাল ইফিউশন অর্থাৎ পানি-টানি বুকে জমা আছে কিনা, অথবা আলাদা কোনো বুকে মেজর সমস্যা আছে কিনা এটা বুঝতে আমরা এক্স-রে দিয়ে থাকি, অথবা সিনিয়ররা এক্স-রে দিয়ে থাকেন। এরপরে পরীক্ষায় স্পুটাম। স্পুটাম দিয়ে আমরা দেখতে পারি কফের মধ্যে কোনো মাইক্রোব্যাকটেরিয়া আছে কিনা, কোনো টিউবারকুলোসিসের জীবাণু আছে কিনা। এটা কফ পরীক্ষা। এক্স-রে, কফ পরীক্ষা। ৩ নাম্বার পরীক্ষাটা কি? স্পাইরোমেট্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। স্পাইরোমেট্রি অর্থাৎ একটা মেশিনের মধ্যে ফু দিয়ে আমরা শ্বাসের মাত্রাটা বুঝতে পারি যে তার পারসিস্টেন্স কতটুকু, তার ক্ষমতা কতটুকু আছে, লাংসের ক্যাপাসিটি কতটুকু আছে। ইনভেস্টিগেশনের অন্যতম প্রধান এবং মুখ্য উপাদান হচ্ছে স্টেথোস্কোপ। এটা দিয়ে বোঝা যায় যে বুকের মধ্যে কফ আছে কিনা, লাংসে ডিস্ট্রেস আছে কিনা, কোনো অ্যাকিউট এক্সারবেশন আছে কিনা, রঙ্কাই আছে কিনা, সুইজিং আছে কিনা, এইগুলো বোঝা যায় স্টেথোস্কোপ দিয়ে। এবং আউটসাইড পরীক্ষা কি বললাম? এক্স-রে, স্পুটাম এবং স্পাইরোমেট্রি। আর একটা আছে সিবিসি। খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। কমপ্লিট ব্লাড কাউন্ট এটা করে দেখা যায় এয়ার ইসোনোফিল কত আছে। কম অথবা বেশি থাকলে পারে আমরা বুঝতে পারবো যে এর অ্যালার্জিক কন্ডিশন আছে। আরেকটা পরীক্ষা কি? অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্টটা করলে আমরা কি বুঝতে পারবো যে রোগীর অ্যালার্জি কতটুকু আছে এবং কতটুকু মেডিটেশন তার দরকার। প্রিয় দর্শক, অ্যালার্জি, অ্যাজমা এটা কখনো সারে না। এটা মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন আলোচনা করব যে অ্যাজমা কেন সারে না? এটা কেন সারে না এবং কি কারণে সারে না? প্রিয় দর্শক, অ্যাজমা কেন সারে না? অ্যাজমা সারে না এই কারণেই, কারণ দেখেন আপনার আমার যদি কখনো ধরেন এনি কাইন্ড অফ জার্মস অ্যাটাক হইছে আমার। কি অ্যাটাক হইছে? টাইফয়েড ফিভার হইছে। টাইফয়েড জ্বরের একটা জীবাণু আমার শরীরে আক্রমণ করছে। এটার পরীক্ষা করে ডাক্তার নিশ্চিত হইলেন ১৪ দিন, ১৫ দিন অথবা ১০ দিনের একটা অ্যান্টিবায়োটিক দিলেন। খাওয়ার পরে আমার ওই জীবাণুটা মারা গেল। শরীর থেকে বের হয়ে গেল। আমি সুস্থ হয়ে গেলাম। অ্যাজমা একটা সিম্পটম। এটা কোনো ডাইরেক্ট কোনো জীবাণু দ্বারা আক্রমণ না। এটা অ্যালার্জিক একটা কন্ডিশন থেকে হয়। এই কারণেই যেহেতু কোনো জীবাণু দ্বারা এই অ্যাজমা তৈরি না, সেহেতু এটার কোনো ট্রিটমেন্ট নাই, এটার প্রিকশন আছে অথবা এটার রিমিশন আছে। এটা চিরস্থায়ী সুস্থ থাকা যাবে, ভালো থাকা যাবে সেই পদ্ধতি আছে। আমরা একটু পরে এটার ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো এখনই। তাহলে আমরা কি জানলাম? অ্যাজমা হইলে এটা কখনো সারবে না। এটা মেডিটেশন করে রাখতে হবে, আপনাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে, সুস্থ স্বাভাবিক চলাফেরা করতে হবে। আমি এখনই বলবো অ্যাজমার ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট কি এটা জানতে গিয়ে ১ম এ আমাকে ম্যানেজমেন্টের আগে বলতে হবে কি? মেডিটেশন অ্যান্ড অ্যাভয়েড। মেডিটেশন অ্যান্ড অ্যাভয়েডটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাজমাতে ভুগতেছেন তারা ১ম এই নিশ্চিত হবেন ডাক্তারের কাছে গিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে যে আমার অ্যাজমা হইছে কিনা। কাশির ১ম স্তর থেকেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে পারে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাজমা হইছে কিনা এবং প্রাথমিক একটা ব্যবস্থা উনি আপনাকে দেবেন। এবং মেডিটেশনটা কি? মেডিটেশনটা হচ্ছে খাদ্যাভ্যাস, চলাফেরা এবং আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র দ্বারা অ্যাজমা আপনাকে অ্যাটাক করে থাকে, এই জিনিসগুলো থেকে এভয়েড করা। এবং লাস্টে এভয়েড করা, এভয়েডটা কি? ধূমপান, অ্যালকোহল, ধুলাবালি, পলেন অ্যালার্জি, পরোক্ষ ধূমপান এগুলো থেকেই অ্যাজমার সৃষ্টি হয়। ১ম এই অ্যালার্জি থেকে এবং এরপরে অ্যাজমার রূপ ধারণ করে। সেহেতু আপনাকে এভয়েড করতে হবে এই জিনিসগুলো। অ্যালকোহল এবং ধূমপান এগুলো থেকে বিরত থাকতে হবে। একসময় না একসময় এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ম্যানেজমেন্টের মধ্যে আমরা অথবা চিকিৎসকরা বিশেষ করে ট্রিটমেন্ট দেয় যারা, আমাদের দেশ অথবা বাইরের দেশগুলোতে বেশিরভাগ চিকিৎসকেরাই ইনহেলার ব্যবহার করে থাকেন। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যাজমার ট্রিটমেন্ট হিসেবে স্যার এবং সিনিয়ররা ১ম এ ইনহেলেশন দিয়ে শুরু করেন। ইনহেলেশনটা একটা হচ্ছে আপনার প্রিকশনের জন্য, প্রিভেনশনের জন্য, আরেকটা রিলিফের জন্য। এই
এই ইনহেলেশনটা, এই চাপ দিয়ে নেওয়া গ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাজমা ট্রিটমেন্টের জন্য। আমরা করি কি, আমাদের অধিকাংশই আমরা বলি কি অ্যাজমা হইছে, এই ইনহেলার দিলে তো লাস্ট চিকিৎসা এটা। এটা শেষ চিকিৎসা। এটা আপনি ওষুধ লিখে দেন অথবা ট্রিটমেন্টের মেডিসিন দেন আমাকে। তো ব্যাপারটা হলো কি ইনহেলার এটা কোনো ক্ষতিকর কিছু না। দেখা যাচ্ছে একটা পেশেন্ট যদি একটা স্টেরয়েডের ইনহেলার সকালে ২ চাপ, রাত্রে ২ চাপ এভাবে কন্টিনিউ ১ বছর নেয় এবং এর মধ্যে তার কোনো অ্যাজমা আক্রমণ, অ্যাজমা অ্যাটাক না হয়, তাহলে সে সুস্থ। একসময় ওটা আর ব্যবহার করা লাগবে না। ওটা মেডিটেশন করলে আপনাকে প্রিভেনশন হয়ে যাবে অটোমেটিক। আরেকটা জিনিস হচ্ছে রিলিফার। একটা মেডিটেশন কি বললাম আমি? ম্যানেজমেন্টের মধ্যে ১ম টা বললাম কি প্রিকশন, যেটা প্রতিরোধ। এটাতে প্রতিরোধ হবে। আরেকটা হচ্ছে রিলিফার, ইমিডিয়েট রিলিফার। হ্যাঁ, অবশ্যই ব্যাগে করে ক্যারি করতে হয় অবশ্যই। ইনহেলার আজীবন সাথে করে নিয়ে বেড়াতে হয় অবশ্যই। কেন? কারণ আপনার যখনই অ্যাজমা অ্যাটাক হবে তখন তাড়াহুড়ো করে আপনাকে সালবিটামল দিতে হবে। সালবিটামল আপনার ইনহেলার করার সাথে, সাথে আপনি একটা ইমিডিয়েট রিলিফ পাবেন। বুকের মধ্যে থেকে জ্বর পাতলা হয়ে যাবে, সুস্থ লাগবে। অনুভূতিটা ফিলটা গ্রেট হবে। এটা যেকোনো সময় ব্যবহার করা যায় এবং ক্যারিও করা যায়। কোনো সমস্যা নাই। তাইলে আমাদের দেশেও এটা আস্তে, আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা সচেতন হইলেই এই অ্যাজমা থেকে আমরা মুক্তি পাবো। যারা আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে অ্যাজমার স্থায়ী সমাধান হয় কিনা? অ্যাজমা কি কোনোদিন সারে না? আসলেই তাই। আমি খুব ছোট অল্প সময়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাজমা আসলেই কোনো জীবাণু দ্বারা আক্রমণকৃত কোনো রোগ না, এটা সারে না। তবে এটা প্রিভেনশন করলে, এটা মেডিটেশন করলে এটা কিওর হয় না, কিন্তু এটা লাইফ টাইম সুস্থ থাকা যায়, এটা ভালো থাকা যায়। তাইলে ১ম এই গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাজমা হওয়া মাত্রই ডাক্তার দেখাইতে হবে এবং মেডিটেশন ম্যানেজ করতে হবে এবং চিকিৎসা করে সুস্থ থাকতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অ্যাজমা সম্পর্কে যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। অনেকদিন পরে আমাদের আলোচনা আজকে যারা শুনলেন এবং যারা এটা পুরোপুরি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।